প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সানজিদা ইতিশা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সমাজের বর্ণাঢ্য গুণীজনদের আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের সাফল্যের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনুষ্ঠানে তেমনই একজন গুণীজন আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব মনসুর আহমেদ চৌধুরী। দর্শক, আপনারা অনেকেই জানেন জনাব মনসুর আহমেদ চৌধুরী একজন দৃষ্টি প্রতিবন্ধী। তিনি অনেক ছোটবেলায় তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সমাজের কল্যাণে নানাবিধ অবদান রেখে চলেছেন, যা সত্যিকারই অনুপ্রেরণামূলক। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা তার কাছে জানতে চাইব তার শৈশব, পরিবার ও জীবনের নানা বিশেষ মুহূর্ত সম্পর্কে। জনাব চৌধুরী, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকেও পেয়ে আমরা আমাদের অনুষ্ঠানে খুবই আনন্দিত। জনাব চৌধুরী, আমরা জানি আপনি কর্মজীবনে একজন সফল ব্যক্তিত্ব, নানা গুণে গুণান্বিত একজন মানুষ। আপনার কর্মজীবনের সাফল্যের গল্পগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি আপনার ছেলেবেলাটা কেমন ছিল, আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু জানাবেন। ছোটবেলা আমার বয়স যখন 6, এই ঢাকা শহরে 1955 সালে আমি বল খেলছিলাম, টেনিস বল। ওই বল চোখে পড়ার পরে চোখে ব্যথা হতো। তারপর চিকিৎসা হলো, অপারেশন হলো। দুর্ভাগ্যবশত অপারেশনটা বিফল হয়ে যায়, এবং আপনারা জানেন যে এক চোখের সাথে আরেক চোখের সম্পর্ক আছে। তাই দুই চোখেরই দৃষ্টিশক্তি আমি ওই সময় হারিয়ে ফেলি। 1956 সালের সময়ের এই ঘটনা। তারপরে কয়েক মাসের মধ্যে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার পরিবার থেকে সুযোগ আমাকে দেওয়া হলো। আমি ঢাকায় প্রথম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্থাপিত রোটারি স্কুল ফর দি ব্লাইন্ড, সেখানে আমি 1957 সালের 2 এপ্রিল থেকে আবার ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শুরু হয় আপনার ব্রেইল পদ্ধতির মাধ্যমে। জি স্যার, আপনার শিক্ষা জীবনের শুরুটা কোথা থেকে হয়েছিল? আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে যাত্রাটা, সে সম্পর্কে আমাদের বিস্তারিত কিছু বলুন। আমি মাধ্যমিক স্কুলে পড়েছি রোটারি স্কুল ফর দি ব্লাইন্ডে, যে উল্লেখ করলাম যে স্কুলের সর্বপ্রথম ছাত্র হিসেবে আমার যাত্রা শুরু। প্রথম এই দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার যাত্রা শুরু হয়েছিল। তবে 1966 সালে আমি যখন ক্লাস 9-এর ছাত্র, 10-এ উঠেছি কেবল, আমি বিশেষ অনুমোদন নিয়ে বেসরকারি ছাত্র হিসেবে, পরীক্ষার্থী হিসেবে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং মাধ্যমিক বিভাগে উত্তীর্ণ হই, প্রথম বিভাগে। তারপর আমি ঢাকা কলেজে রেগুলার ছাত্র হিসেবে ভর্তি হই এবং সেখানে মানবিক বিভাগে প্রথম বিভাগে পুনরায় 1968 সালে আমি মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বপ্রথম একজন প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ অনার্সে আমি ভর্তি হই। আমরা 1972 সালে বিএ অনার্স পরীক্ষা দিয়ে পাশ করি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে আমি মাস্টার্স ডিগ্রিতে উত্তীর্ণ হই, দ্বিতীয় বিভাগে প্রথম স্থান নিয়ে। জনাব চৌধুরী, আমাদের সত্যি খুব অবাক লাগছে যে আপনার দৃষ্টি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি আপনার শিক্ষা জীবনের যাত্রাটা আপনার বন্ধ ছিল না। আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠেই আপনি পড়াশোনা করেছেন। তো আমাদের পরবর্তী কোশ্চেন আপনার কাছে, যে আপনি প্রতিবন্ধীদের কল্যাণে অনেক কাজ করেছেন, তো আপনার এই বর্ণাঢ্য কর্মজীবনের শুরুটা কোথা থেকে হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার পরে বছর দুয়েক আমাকে বসে থাকতে হয়েছিল, কোথাও আমার কোনো চাকরি হচ্ছিল না। মূলত একটি কারণ, যেহেতু আমি একজন ডিসেবল, একজন প্রতিবন্ধী ব্যক্তি। তারপরে 1978 সালে বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অফ দ্য ব্লাইন্ডে আমার প্রথম কর্মজীবনের শুরু হয়। আমি 74 সালে এমএ পাস করেছি। তারপরে বিদেশ ভ্রমণ করেছি একজন স্বেচ্ছাসেবী হিসেবে, নরওয়েতে সামার স্কুল কোর্স করে এসেছি। তারপরে আমাকে চিফ এক্সিকিউটিভ হিসেবে এই বিএনএসবির ঢাকা অফিসে নিয়োগ করা হয় এবং আমি সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করি। এখানে আমার 2 বছর কাজ করার সুযোগ হলো। এই সময় আমার প্রধানত 2টা ধারায় কাজ করতে হতো। একটি ছিল যে ঢাকা চক্ষু হাসপাতালের মাধ্যমে চক্ষু শিবিরের আয়োজন করা,
গ্রামে গরিব চিকিৎসার জন্য যারা খুঁজে বেড়াচ্ছে, ক্যাটারাক্ট অপারেশন বিশেষ করে তাদের আয়োজন করে দেওয়া, অপারেশনের ব্যবস্থা করে দেওয়া। আবার পাশাপাশি যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা বা পুনর্বাসনে সুযোগ খুঁজছে বা সাহায্য চাচ্ছে, সেখানে আমরা সীমিত আকারে সাহায্য করেছি। এরকম একটা পরিস্থিতিতে 1980 সালে আমি একটা স্কলারশিপ পাই এবং আমি সেই স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি 6 মাসের প্রশিক্ষণ নিতে যাই, লিটল রক, আরকানসাস রাজধানী। সেখানে আমি 6 মাসের প্রশিক্ষণ শেষ করে তারপর পুনরায় ফিরে আসি। ইতিমধ্যে যাওয়ার আগেই আমরা একটা দৃষ্টি প্রতিবন্ধী কিশোরদের জন্য একটা সংগঠন গড়ে তুলেছিলাম, অ্যাসিস্ট্যান্টস অফ ব্লাইন্ড চিলড্রেন। সেখানে আমি একটানা 10 বছর এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি এবং সেখান থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যারা সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে বিভিন্ন সমন্বিত শিক্ষা কার্যক্রমে পড়াশোনা করত, তাদের থাকার সুবিধার্থে প্রত্যেকটি স্কুলে পারা যায় নাই, 7টি স্কুলে আমরা হস্টেল করে দিয়েছিলাম এবং এখানে থেকে ওই ছাত্রগুলো লেখাপড়া করেছে, অনেক তাদের উপকার হয়েছিল। তারা আজ জীবনে অনেকেই নিজের পায়ে সাফল্যের সাথে দাঁড়িয়েছে। জনাব চৌধুরী, আমরা এও জানি আপনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত ছিলেন। সে সময়ে যে প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ততা, তার সম্পর্কে আমাদের সংক্ষেপে কিছু বলুন। আর বর্তমানে আপনি কোন কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, কি ধরনের কাজ করছেন? প্রতিবন্ধীদের বিষয়ে আন্দোলনটা খুব ব্যাপক। এটা পরিবার থেকে শুরু করতে হয়, তারপরে নিজের কমিউনিটি, তারপরে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা তো জানেন যে 1981 সাল জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিবর্গের বর্ষ হিসেবে উদযাপিত হয়েছে। মূলত ওই সময় থেকেই সারা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে অনেক সংগঠন অনেক সম্মেলনের আয়োজন করেছে এবং আন্দোলন দানা বেঁধে উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে, যেহেতু আমি প্রথম দৃষ্টি প্রতিবন্ধী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, আমার সাথে ধীরে ধীরে অন্যান্য ধরনের প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, এমনকি বুদ্ধি প্রতিবন্ধী, তারাও আস্তে আস্তে এগিয়ে আসছিল। অতএব আমরা যে কাজটি করেছি যে বাংলাদেশে ভেতরে আমরা একটি প্রতিষ্ঠান গড়ে তুলি 1991 সালে, জাতীয় প্রতিবন্ধী ফোরাম। এটা ছিল একটা নেটওয়ার্ক এবং এটা বিভিন্ন সংগঠন যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করে তাদের সমন্বিত একটি প্ল্যাটফর্ম, যারা আমরা একসাথে কাজ করেছি। সরকারের সঙ্গে দেয়ান দরবার করা, আলোচনা করা এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপন করে সচেতনতা সৃষ্টি করা এবং একই সাথে আন্তর্জাতিকভাবেও আমরা আমাদের উপস্থিতি সময় সময় আমরা ঘোষণা করেছি। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম যে 1981 সাল থেকে দীর্ঘ একটা সময় ধরে আমি আন্তর্জাতিক মহলে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনে আমি অংশগ্রহণ করেছি। আপনাকে আমি এতটুকু বলতে পারি যে 4টি মহাদেশের 47টি দেশে আমি ভ্রমণ করেছি এবং বহু দেশে একাধিকবার করে ভ্রমণ করেছি। এটা মূলত এই সংগঠনের বিভিন্ন কাজে, সম্মেলনে ইত্যাদিতে। কোথাও কখনো তেমন বেড়াতে যাওয়া নয়, সবই ছিল এগুলো অফিসিয়াল কাজে। এখানে উল্লেখ্য 2009 সালে আমি জাতিসংঘের প্রতিবন্ধী বিষয়ে অধিকার কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হই সর্বোচ্চ ভোটে। বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত হয়ে ইলেকশনটা হয়েছিল জাতিসংঘে 2008 সালের নভেম্বরে এবং 9 থেকে 12 4 বছর জেনিভায় UNCRPDর কমিটির সদস্য হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এছাড়া অনেক আন্তর্জাতিক সংগঠনে আমি গ্লোবাল লেভেলের বডিতে বোর্ড অফ গভর্নর্স বা বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, যেমন ডিসেবিলিটি পিপলস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়ন এবং সর্বশেষে আপনার আমি এখন যেটাতে আছি জেনেভা ভিত্তিক ডিসেবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনালের আমি একজন নির্বাহী সদস্য। চমৎকার আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। জনাব চৌধুরী, বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবনতরী, এই যে একটি অভিনব প্রকল্প, এই প্রকল্পের
প্রতিষ্ঠার পেছনের গল্পটা আমাদের সাথে একটু বিস্তারিত শেয়ার করবেন। ধন্যবাদ। জি। আমি প্রথমেই বলেছি যে আমি লেখাপড়া শেষ করে কর্মজীবন শুরু করেছিলাম, সেখানে পুনর্বাসনের কাজটা ছিল আমার একটা ডিপার্টমেন্ট, আর একটা ছিল দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে আই হসপিটালের মাধ্যমে কাজ করার। যে কারণে এই প্রতিবন্ধিতা প্রতিরোধ বা প্রিভেনশন অফ ডিসেবিলিটি এর প্রতি আমার একটা ঝোঁক ছিল। যদিও আমি নিজে প্রতিবন্ধী হয়ে গেছে এটা ভুল অপারেশনের কারণে, আমি চাই না কোনো মানুষ চিকিৎসার অভাবে বা ভুল চিকিৎসার কারণে জীবনের বাকি সময়টা প্রতিবন্ধী হয়ে যাক। তাই 1993 সালে আমরা কয়েকজন বাংলাদেশের সমমনা নাগরিক বন্ধু আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলি, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ। এবং এখানে এই প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে বিদেশি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব স্যার জন উইলসন, তার একটা বড় ভূমিকা ছিল। তিনি নিজেও আমার মতোই দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তিনি তখন প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, অতএব এই দেশে তোমাদের একটা জাহাজের উপর একটা হাসপাতাল গড়ে তোলো, যাতে করে গ্রামগঞ্জে নদীর তীরে তোমরা নিয়ে যেতে পারো এবং গরিব মানুষকে চিকিৎসা করতে পারবে। এই হাসপাতালে আমরা মূলত 4 ধরনের চিকিৎসা করি: চোখের চিকিৎসা, নাক কান গলা, হাড় ভাঙা বা হাড় জোড়া অর্থোপেডিক, বা ক্ল্যাপলিফট বা ঠোঁট কাটা বা তালু কাটার রোগীর অপারেশন হয়। এই জীবনতরী যাত্রা শুরু করেছিল পদ্মার তীরে মাওয়া ঘাটে 1999 সালের 10ই এপ্রিল। দীর্ঘ 25 বছরে আমরা আমাদের সিলভার জুবিলি করেছি, রজত জয়ন্তী, এবং 1,05,000 রোগী এখান থেকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে। প্রথম দিকে এই হাসপাতালে অনেক বিদেশি এক্সপার্ট ডাক্তার আসতে হতো, কিন্তু এখন পরিস্থিতি অন্যরূপ। আমাদের নিজেদের অনেক ডাক্তার প্রশিক্ষণপ্রাপ্ত, তারা গিয়ে নিজেরাই এখানে চিকিৎসা করেন। এই হাসপাতালটা সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত। ইম্প্যাক্ট ফাউন্ডেশন থেকে বৈদেশিক কিছু সাহায্য আসে, তার সরকারের পূর্ব অনুমতি নেন এনজিও ব্যুরো থেকে, এবং স্থানীয় কিছু সাহায্য প্রদান করা হয় এই হাসপাতাল চালাবার জন্য। এবং এটা 1999 সালে শুরু হয়েছে। এটার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তীতে আরও নদীমাতৃক এই বাংলাদেশে ভাসমান হাসপাতালের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানরা নিয়েছে। এখানে গরিব রুগী যারা চিকিৎসা না পেলে হয়তো প্রতিবন্ধী হয়ে যেতে পারে, এমন রুগীকে আমরা ন্যূনতম খরচে বা বিনামূল্যে তাকে চিকিৎসা করে তার প্রতিবন্ধিতা থেকে রক্ষা করা হয়, এবং যাতে করে সে যেন অকারণে প্রতিবন্ধী না হয়, এটাই মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা, জনাব মনসুর আহমেদ চৌধুরী, গল্প করতে খুবই ভালো লাগছে। আপনার আরো গল্প শুনবো। সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে দর্শক আপনাদের আবারও স্বাগত। আমাদের সঙ্গে আছেন জনাব মনসুর আহমেদ চৌধুরী। জি জনাব চৌধুরী, অনুপ্রেরণার গল্পগুলি শুনছিলাম আপনার নেতৃত্বে সম্প্রতি একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনারা সাক্ষাৎ করেছেন। আপনাদের সাক্ষাতের বিষয়বস্তু কি ছিল? আমরা অতি সম্প্রতি একটা ডিসেবিলিটি রাইটস ওয়াচ নামে একটি সংগঠন গড়ে তুলেছি। এখানে 11 জন ব্যক্তি, আমরা প্রত্যেকে আইদার আমরা নিজের প্রতিবন্ধী অথবা প্রতিবন্ধিতা নিয়ে পেশাদার হিসেবে, প্রফেশন হিসেবে এই ফিল্ডে কাজ করে। এরকম 11 জন ব্যক্তি, নারী পুরুষ, আমরা একত্রিত হয়ে 25শে সেপ্টেম্বর এই বছর এই প্ল্যাটফর্মটা আমরা ফর্ম করেছি। এটা কেবল যাত্রা শুরু হয়েছে। এখান থেকে আমরা কতগুলো দলিল বা ডকুমেন্ট তৈরি করে মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে গত 2 নভেম্বর আমরা তার সঙ্গে দীর্ঘ এক আলোচনায় অংশগ্রহণ করি, এবং তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম এই সমস্যাগুলোকে দূর করতে সরকারের, যদিও এটা ইন্টারিম গভর্নমেন্ট, তবে আপনাদের একটা ভূমিকা রাখা একান্ত আবশ্যক। এবং তিনি আমাদের সাথে ঐক্যমত প্রকাশ করেছেন, এবং এটাও বলেছেন যে আমি তো দীর্ঘ সময় এখানে আমার সরকার নিয়ে থাকবো না, অতএব আমি যে কার্যক্রমগুলো যে আপনার দাবি তুলেছেন তাকে আমি 2টি ভাগে ভাগ করে, যেগুলো অত্যন্ত জরুরি সেগুলোকে আমি প্রথম দিকে হাতে নিচ্ছি, ও যেগুলো দীর্ঘমেয়াদী সেগুলো পরবর্তীতে যে সরকার আসবে তারা সেটাকে বাস্তবায়নে এগিয়ে যাবে। সেই অনুসারে আমরা ডিসেবিলিটি রাইটস ওয়াচ থেকে আমাদের যে
প্রস্তাব দিয়েছি। তার মধ্যে 3টি প্রস্তাব সম্বন্ধে আমি পরিষ্কার করে উল্লেখ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে। একটি হচ্ছে যে বাংলাদেশের সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে প্রতিবন্ধীদের উন্নয়ন বা কার্যক্রম যেন অন্তর্ভুক্ত করা হয়। এটা করতে গেলে সরকারের রুলস অফ বিজনেস বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যে নিয়মাবলী আছে তার একটা সংশোধনী করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে জাতীয় প্রতিবন্ধী বিষয়ে যে কর্মপরিকল্পনা সরকারের আছে এটা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়। প্রত্যেকটি মন্ত্রণালয় বা বিভাগকে জাতীয় বাজেট থেকে সেই অনুসারে অর্থ বরাদ্দ যেন করা হয়। আরেকটি বিষয় আমরা তুলে ধরেছি, সেটা হচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যে SDG বলি আমরা জাতিসংঘের। আপনারা জানেন যে আগামী বছরে একটা হাই লেভেল পলিটিক্যাল কনফারেন্স হবে নিউ ইয়র্কে এবং বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা কিন্তু এই SDG-তে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ এবং উন্নয়নের তেমন খুব আশাব্যঞ্জক কিছু দেখি নাই। যদিও বলা হয় তাকে SDG-র স্লোগান সে নো ওয়ান উইল লিভ বিহাইন্ড, কাউকে আমি পেছনে ফেলে যাব না। তাহলে প্রতিবন্ধী মানুষকে সেই জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কারণেই আমরা সেটাও তার কাছে তুলে ধরেছি এবং তিনি এ ব্যাপারে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিষয়টি তার সরকার এটাকে গুরুত্বের সাথে দেখবেন। জি, আমাদেরও প্রত্যাশা আপনাদের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। আপনি সামাজিক কার্যক্রমের পাশাপাশিও আপনি লেখালেখিও করেন। আপনার একটি প্রকাশনা আপন আলোয় দেখা ভুবন, যে এটি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এটি একটি আমার আত্মজীবনী বই আমি লিখেছি, নাম দিয়েছি আপন আলোয় দেখা ভুবন। আমি বিশ্বাস করি চোখের আলো নিভে গেলেই একজন মানুষ থেমে যায় না। তার যে মনের ইচ্ছা থাকে, দৃঢ়তা থাকে এবং সাহস থাকে, তাহলে সে এগিয়ে যেতে পারে। তো আমার এই বইটি মূলত আমি কয়েকটি ধাপে বা চ্যাপ্টারে ভাগ করেছি। যেমন আমার শৈশবকাল, কৈশোরকাল, তারপরে আমার শিক্ষা জীবনের কয়েকটি ধাপ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে, বিশ্ববিদ্যালয়, তারপরে কর্মজীবনের কয়েকটি ধাপ। এই বইয়ের এর পরের অংশে এসে বলেছি আমি যে আমি বাধা যেমন পেয়েছি, অনেক সাহায্যও পেয়েছি মানুষের, সেটাও আমার কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছি। এবং আমি বোঝাতে চেষ্টা করেছি আমার পাঠকদের বা যারা এটা পড়বেন যে এই বইয়ের মাধ্যমে একজন আমার মতো প্রতিবন্ধী মানুষ সে নতুন করে জীবনের একটা স্বপ্ন দেখতে পাবে, সে যেন আরও বেশি প্রেরণা পায়, আরও সাহসের সাথে এগিয়ে যায় এবং প্রতিবন্ধী মানুষকে অবজ্ঞা না করে, অবহেলা না করে সমান মর্যাদার সাথে আর 10টা মানুষের সমান স্বীকৃতি প্রত্যেকেরই দেওয়া উচিত। জি জি, চমৎকার একটি এই বই আপনার আপন আলোয় দেখা ভুবন। আমরাও আশা করছি যে এই বইটি পড়ে আমাদের তরুণ প্রতিবন্ধীরা সত্যি অনুপ্রাণিত হবে। জনাব চৌধুরী, প্রতিটি ভালো কাজের একটি স্বীকৃতি হচ্ছে অ্যাওয়ার্ড। আপনি সমাজের কল্যাণে অবদানের জন্য দেশি বিদেশি নানা পুরস্কার পেয়েছেন। তো আপনি কি আপনার এমন কোনো বিশেষ পুরস্কার সম্পর্কে আমাদের বলবেন, যেটি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে বা আপনি অনুপ্রাণিত হয়েছেন? দেখেন, যে কোনো পুরস্কার ছোট হোক বড় হোক, এটা অত্যন্ত আনন্দের এবং এটা প্রেরণা, এবং এটা একই সাথে শুধু প্রেরণা, এটার মাধ্যমে আমাকে একটা দায়বদ্ধতার মধ্যে নিয়ে যায়। আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি ঠিকই, এর মধ্যে বিশেষ করে আন্তর্জাতিকভাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সিনিয়র অশোকা ফেলো, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার থেকে 2004 সালে আমাকে এই সম্মান দেওয়া হয়। আর বাংলাদেশের অনেকগুলো পুরস্কারের মধ্যে একটি বিশেষভাবে স্মরণীয় এরকমই আরেকটা বেসরকারি চ্যানেল আই 2011 সালে আমাকে একজন কি বলবো জীবন সংগ্রামী মানুষ হিসাবে আমাকে তারা সম্মান দিয়েছিল। সেই সাথে আমাকে পুরস্কারের সাথে ক্রেস্টের সাথে নগদ 2 লক্ষ টাকাও দিয়েছিল। এটা অত্যন্ত আনন্দের এবং সম্মানের ব্যাপার। এছাড়াও আরো অ্যাওয়ার্ড পেয়েছি। অবশ্যই প্রত্যেকটি অ্যাওয়ার্ড আমার জন্য বড় করে প্রেরণার একটা লক্ষ্য। জি, আপনার এই কঠিন পথ চলায় আপনি অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এসেছেন। তো সেই সময়টা আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন, এবং এমন কোনো বিশেষ মানুষ আছে কি যে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে?
বিশেষ একজন মানুষ করে তো বলা মুশকিল হবে। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ এসেছেন। তবে সর্বপ্রথমে আমি স্মরণ করব আমার প্রয়াত বাবা এবং মা। তারা আমার সেই ছোটবেলা যখন দৃষ্টিশক্তি হারালাম, হাসপাতাল থেকে আমাকে নিয়ে আসা হলো, সেই যে বিষাদপূর্ণ সময়ে, সেই সময় যে সাহস দেয়া এবং আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে তাদের যে সাহায্য, তাদের যে সমর্থন, সহায়তা, এটা এটা অত্যন্ত বড় মাপের এবং আমি সেটার চিরজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমি যখন লেখাপড়া শেষ করে চাকরি শুরু করেছি, ওই সময় আমার মা অসুস্থ হয়ে চলে গেলেন 1980 সালে, আর বাবা যান 1986 সালে। অথবা তারা দুজন অন্তর্ভাগে এতটুকু স্যাটিসফ্যাকশন নিয়ে গেছেন যে তাদের ছেলে মনসুর চৌধুরী একেবারে পরমুখাপেক্ষী নয়, আমি স্বনির্ভর, আত্মনির্ভরশীল। এর পরের পর্যায়ে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সহকর্মী এসছেন, বিভিন্ন মানুষ এসছেন, আমাকে সহায়তা করেছেন, কাজ করেছেন। আমার জীবন সঙ্গিনী প্রয়াত জেসমিন রহমান, আমার স্ত্রী, খুব অল্প জীবনে তাকে আমি পেলাম। মাত্র 10 বছরের দাম্পত্য জীবন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে 1995 সালে চলে যান আমাদের ছেড়ে। তারপরে জীবনটাতে সঙ্গে এসছে আমার ছেলে জাহিদ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী, এখন পুত্রবধূ আমার ঘরে। তারাই আমাকে ঘিরে রেখেছে। আর আমার অত্যন্ত বিশ্বস্ত আন্তরিক কিছু বন্ধু আছেন যারা আমার সুখে দুঃখে প্রতি মুহূর্তেই আমার পাশে এসে দাঁড়ান। তাদেরকে সবসময় স্মরণ করি। জি, সুন্দর জীবন গঠন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে আপনি বর্তমান প্রজন্মকে কি উপদেশ দিবেন? এটা খুবই কঠিন একটি প্রশ্ন, তবে আমি খুব সহজভাবে দুটা চিন্তা করি। বর্তমান প্রজন্ম যারা তরুণ বয়সের ছেলে মেয়ে, তাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে, আহ্বান থাকবে যে নিজেকে তৈরি করার জন্য ভালো করে লেখাপড়া করে নিজেকে সুশিক্ষিত করো। এবং আজকের যুগে এখন ইন্ডাস্ট্রিয়াল 4th রেভলিউশন চলেছে, অতএব তোমাকে বিজ্ঞান মনস্ক হতে হবে, তোমাকে প্রযুক্তির সাথে আরো বেশি মিতালি করতে হবে, প্রযুক্তি জানতে হবে, বুঝতে হবে। তবে মানে এই নয় যে সাহিত্য পড়বে না, অবশ্যই সাহিত্য পড়তে হবে। সাহিত্য না পড়লে মানুষের মন পরিশোধিত হয় না। আর লেখাপড়া করা একমাত্র কাজ নয়, লেখাপড়ার পাশে নিজেকে তৈরি করার জন্য, ঘরের ভেতরে ঘরের বাইরে মানুষকে উপকার করার জন্য, পর উপকারে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বহু সংগঠন আজকাল গড়ে উঠেছে যে কিশোর তরুণ তাদেরকে সুযোগ করে দেওয়া হয় প্ল্যাটফর্মে, সেইভাবে সেবাধর্মী কাজে আরো বেশি করে এগিয়ে আসো, তবেই দেশপ্রেম গড়ে উঠবে। আর কখনোই নিজের হাতে আইন তুলে নিতে নাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তবেই কেবল সুনাগরিক হিসেবে আমরা একটা সত্যিকার সুন্দর বাংলাদেশ পাব। চমৎকার আপনার উপদেশ। আমরা প্রত্যাশা করছি যে আমাদের তরুণরা আপনার উপদেশগুলো অবশ্যই অনুসরণ করবে। বর্তমান এবং আগামীর প্রজন্মের জন্য আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন দেখতে চান? আমি দেখতে চাই একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে, সেখানে আইনের শাসনে প্রত্যেকটি মানুষের তার আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে এবং জীবনের নিরাপত্তা নিয়ে যেন জীবন কাটাতে পারে। এটা হচ্ছে সবচেয়ে একান্তভাবে আবশ্যক। রাষ্ট্র হিসেবে আমরা হয়তোবা কিছুটা অনুন্নত, দরিদ্র, কিন্তু আমাদের যা সম্পদ আছে এটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করলে, বন্টন করলে দায়িত্ব অনেকখানি দূরীকরণ করা সম্ভব, ও সেটা করতে হবে। আমি বলি না যে দায়িত্ব একেবারে বিমোচন হয়ে যাবে, দায়িত্বকে নিরসন করা সম্ভব। সেই জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার। রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু তা বলে রাজনৈতিক দ্বিমতের মানে এই নয় একজন আরেকজনের প্রাণনাশ করে বসবো। চ্যানেল এস এর দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ। চ্যানেল এস কে আমি অভিনন্দন জানাই। এই বিরাট টেলিভিশনের প্রতিযোগিতার বাজারে বাংলা চ্যানেল হিসেবে আপনাদের আগমন, এবং আমি বিশ্বাস করি আপনারা আগামীতে আরও ভালোভাবে প্রতিযোগিতা করে টিকে থাকবেন। আপনারা নতুন নতুন কিছু অনুষ্ঠান আরও সংযোজন করেন, এবং আমার বিশেষ করে অনুরোধ থাকবে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, উপেক্ষিত মানুষ, তাদেরকে খুঁজে বের করবেন, তাদেরকে সমাজের
সবাই সামনে এনে তুলে ধরবেন। যেমন আজ আপনি আমাকে তুলে ধরলেন, এরকম অনেক রকমের উপেক্ষিত মানুষ আছে যাদেরকে আপনাদের সামনে আনা উচিত। তবেই কেবল দর্শককুল আরও বেশি শিক্ষিত হবে, উৎফুল্ল হবে, আনন্দিত হবে। বিনোদন নিঃসন্দেহে একান্তভাবে আবশ্যক, কিন্তু বিনোদনের পাশে সঠিক তথ্য, নির্ভুল তথ্য পরিবেশন করবেন। এবং সবচেয়ে বড় একটা জিনিসে লক্ষ্য রাখবেন, তরুণ তরুণীরা যখনই অনুষ্ঠান করতে আসবেন যেন বাংলা শব্দের মধ্যে ইংরেজি দিয়ে মিশিয়ে ফাঁচমিশালি না করে এবং শব্দগুলো যেন নিখুঁতভাবে উচ্চারণ করা হয়। আপনাদের সবাইয়ের মঙ্গল কামনা করি। এই চ্যানেল এর কর্তৃপক্ষর এই চ্যালেঞ্জ অসাধারণ, এগিয়ে যাক, আমরা সবাই সঙ্গে আছি। ধন্যবাদ। জনাব মনসুর আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা জনাব মনসুর আহমেদ চৌধুরীর পরিবার, শৈশব এবং তার শিক্ষা জীবন সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কেও আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে লক্ষণীয় যে জনাব মনসুর আহমেদ চৌধুরী তার শারীরিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যে থেকেও সমাজের কল্যাণে নানা অবদান রেখে চলেছেন, যা আমাদের জন্য সত্যিকারই অনুপ্রেরণাদায়ক। জনাব মনসুর আহমেদ চৌধুরীর জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও আমাদের যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করব, সেই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে কোনো নতুন অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এর সঙ্গেই থাকুন।